প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে যৌক্তিক বিভাগ নিয়ে। যৌক্তিক সংজ্ঞার ন্যায় যৌক্তিক বিভাগও যুক্তিবিদ্যার একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যৌক্তিক বিভাগের আলোচনা এবং এর ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে আমরা প্রকৃতিতে অবস্থিত বিভিন্ন জাতি বা শ্রেণী এবং তার অন্তর্গত বিভিন্ন উপজাতি বা উপশ্রেণী সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি। যৌক্তিক সংজ্ঞা যেমন পদের জাতার্থের বিশ্লেষণ, তেমনি যৌক্তিক বিভাগ পদের ব্যক্তার্থের বিশ্লেষণ, অর্থাৎ পদের পরিমাণগত অর্থকে সুস্পষ্ট করার জন্য যৌক্তিক বিভাগের প্রয়োজন। যৌক্তিক বিভাগ কি? যৌক্তিক বিভাগের সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি: কোনো একটি নীতি বা সূত্রের ভিত্তিতে একটি জাতি বা শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করার পদ্ধতিকে বলে যৌক্তিক বিভাগ। যেমন বুদ্ধিবৃত্তিকে বিভাগের মূলনীতি ধরে আমরা প্রাণী শ্রেণীকে মানুষ এবং জীব এই দুই ভাগে ভাগ করতে পারি। আমাদের মূলনীতি হলো বুদ্ধিবৃত্তি, তার ভিত্তিতে আমরা প্রাণী শ্রেণীকে ভাগ করলাম মানুষ এবং আর এক ভাগে ফেললাম জীব, অর্থাৎ গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো। এটাই হলো যৌক্তিক বিভাগের একটা উদাহরণ। যৌক্তিক বিভাগে সব সময় একটি নিয়ম বা গুণের ভিত্তিতে একটি জাতি বা একটি শ্রেণীকে বিভিন্ন উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করা হয়। যে নিয়ম বা গুণ ওই উক্ত শ্রেণীর কিছু অংশে বিদ্যমান থাকে, কিন্তু অপর অংশে বিদ্যমান থাকে না। যে নিয়ম বা গুণের ভিত্তিতে বিভাগ করা হয় তাকে বলা হয় বিভাগের মূলনীতি। যেমন আমরা বুদ্ধিবৃত্তি, এই উদাহরণটাকে আবার বলতে পারি যে বুদ্ধিবৃত্তিকে এই নীতির ভিত্তিতে আমরা প্রাণী শ্রেণীকে মানুষ এবং জীব এই দুই ভাগে ভাগ করলাম। এই বুদ্ধিবৃত্তি প্রাণী শ্রেণীর অন্তর্ভুক্ত মানুষের মধ্যে উপস্থিত আছে, কিন্তু জীবের মধ্যে উপস্থিত নেই। এটাই হলো, এই বুদ্ধিবৃত্তিটাই হলো বিভাগের মূলনীতি। যে নিয়ম বা গুণ একটা উপজাতির মধ্যে, একটা জাতির অন্তর্গত একটা উপজাতির মধ্যে উপস্থিত থাকবে এবং তার অন্তর্গত আর একটা উপজাতির মধ্যে উপস্থিত থাকবে না, সেটা হলো বিভাগের মূলনীতি। যৌক্তিক বিভাগের তিনটি উপাদান। একটা হলো
যৌক্তিক বিভাগের ভিতরে তিনটি উপাদান থাকে, বিভক্ত মূল, বিভাজক উপশ্রেণী আর একটা হলো সহবিভাগ। বিভক্ত মূল কাকে বলে? আমরা যৌক্তিক বিভাগে যে জাতি বা শ্রেণীকে ভাগ করি তাকে বলা হয় বিভক্ত মূল। আর বিভক্ত মূলকে যে সমস্ত উপজাতিতে ভাগ করি বা উপশ্রেণীতে ভাগ করি সেগুলোকে বলা হয় বিভাজক উপশ্রেণী। আর একই শ্রেণীকে যখন বিভিন্ন নীতির ভিত্তিতে বিভিন্ন উপশ্রেণীতে ভাগ করা হয় তখন সেই উপশ্রেণীগুলোকে বলা হয় সহবিভাগ। যেমন আমি আরেকটি নতুন উদাহরণ দেই। সভ্যতা নীতির ভিত্তিতে আমরা মানুষকে সভ্য মানুষ এবং অসভ্য মানুষ এই দুটি শ্রেণীতে ভাগ করতে পারি। এখানে এই উদাহরণটিতে মানুষ হলো বিভক্ত মূল। কাকে ভাগ করলাম আমরা? মানুষ জাতিকে। মানুষকে ভাগ করে আমরা কি পেলাম? সভ্য মানুষ এবং অসভ্য মানুষ। কোন নীতির ভিত্তিতে করলাম? সভ্যতার ভিত্তিতে। তাহলে এই দুটি হবে বিভাজক উপশ্রেণী। সভ্য মানুষ এবং অসভ্য মানুষ এই দুটি হলো বিভাজক উপশ্রেণী। আর মানুষ কাকে ভাগ করলাম? মানুষকে। এটা হলো বিভক্ত মূল। আবার এই মানুষকে যদি আমি শিক্ষা নীতির ভিত্তিতে ভাগ করি, আমাদের নীতিটা হবে, মূল নীতিটা হবে শিক্ষা। শিক্ষা নীতির ভিত্তিতে যদি মানুষকে ভাগ করি তাহলে শিক্ষিত মানুষ আর একটা পাবো অশিক্ষিত। এই দুটি উপশ্রেণী পাবো। এখানে আমরা করেছি সভ্যতার ভিত্তিতে মানুষকে দুই ভাগে ভাগ করেছি, সভ্য মানুষ, অসভ্য মানুষ। এখানে মানুষ হলো বিভক্ত মূল। যে দুটি উপশ্রেণী পেয়েছি তারা হলো বিভাজক উপশ্রেণী। আবার এই মানুষকেই যখন আমরা শিক্ষা নীতির ভিত্তিতে ভাগ করব তখন আমরা শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ এই দুটি উপশ্রেণী পাবো। তাহলে এই দুটি উপশ্রেণী এবং এই দুটি উপশ্রেণী এই দুটো হলো সহবিভাগ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যৌক্তিক বিভাগের যে তিনটি উপাদান সেই তিনটি উপাদান হলো কি কি? বিভক্ত মূল, বিভাজক উপশ্রেণী, সহবিভাগ। বিভক্ত মূল হবে, মূল বলবো না তাকে, যে জাতি বা শ্রেণীকে আমরা ভাগ করব সেটা হলো বিভক্ত মূল। বিভক্ত মূলকে ভাগ করে যে উপশ্রেণীগুলো পাবো সেটা হলো বিভাজক উপশ্রেণী। আর একই শ্রেণীকে যখন বিভিন্ন নীতির ভিত্তিতে, এখানে আমি সভ্যতার ভিত্তিতে ভাগ করেছি, এখানে আরেকটা নীতি নিয়েছি শিক্ষা নীতির ভিত্তিতে ভাগ করেছি। অর্থাৎ এক মানুষকে আমি দুইটা নীতির ভিত্তিতে ভাগ করেছি। এই দুটো সভ্য মানুষ এবং অসভ্য মানুষ এরা, এবং শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ এরা পরস্পর সহবিভাগ। আমরা এবার আলোচনা করব যৌক্তিক বিভাগের নিয়ম নিয়ে। যৌক্তিক বিভাগে কতগুলো নিয়ম আছে, যে নিয়মের ভিত্তিতে আমাদের যৌক্তিক বিভাগ করতে হবে। নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমাদের বিভাগ প্রক্রিয়া সঠিক হবে। আর যদি সঠিকভাবে পালন না করি তাহলে যৌক্তিক বিভাগে নানা ধরনের ত্রুটি বা অনুপপত্তি দেখা দিবে। আমরা এখন সেই নিয়মগুলো এবং নিয়ম লঙ্ঘন করলে কি কি অনুপপত্তির সৃষ্টি হয় বা কি কি দোষের সৃষ্টি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম নিয়ম আছে, যৌক্তিক বিভাগে সবসময় একটি জাতি বা শ্রেণীকে তার উপজাতি সমূহে ভাগ করা হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। আমরা যখন যৌক্তিক বিভাগ করব তখন
ভাগ করব কাকে? একটা জাতিকে বা একটা শ্রেণীকে। বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা ভাগ করতে পারবো না। যদি আমরা বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে ভাগ করি তাহলে অনুপপত্তির সৃষ্টি হবে। সেখানে দুটি অনুপপত্তির সৃষ্টি হবে। একটা হলো কি কি অনুপপত্তির সৃষ্টি হবে? প্রথম নিয়ম যদি আমরা লঙ্ঘন করি তাহলে দুই ধরনের অনুপপত্তির সৃষ্টি হবে। একটা হলো অঙ্গগত বিভাগ অনুপপত্তি আর একটা হলো গুণগত বিভাগ অনুপপত্তি। অঙ্গগত বিভাগ অনুপপত্তিটা কি? যখন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে আমরা তার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করব তখন সেটা হবে অঙ্গগত বিভাগ অনুপপত্তি। যেমন একটি লোককে যদি আমরা তার হাত, পা, নাক, কান, চোখ, মুখ ইত্যাদিতে ভাগ করি তাহলে সেখানে অঙ্গগত বিভাগ অনুপপত্তি হবে। এটা করা যাবে না, কারণ আমাদের নিয়মে বলা আছে যে যৌক্তিক বিভাগ করতে হলে আমাদের করতে হবে একটি জাতিকে ভাগ করতে হবে বা একটি শ্রেণীকে করতে হবে, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে ভাগ করা যাবে না। দ্বিতীয়টা হলো গুণগত বিভাগ। যদি আমরা কোনো এই বিভাগ অনুপপত্তির কখন সৃষ্টি হবে? যখন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার গুণে বিভক্ত করব তখন সেখানে গুণগত বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে। যেমন একটি কমলা লেবু, সেই কমলা লেবুকে যদি আমি তার স্বাদের দিক থেকে, বর্ণের দিক থেকে, গন্ধের দিক থেকে ভাগ করি তাহলে সেখানে গুণগত বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে। তাহলে প্রথম নিয়ম যেটা আছে সেটা যদি লঙ্ঘন করি তাহলে এই দুই ধরনের অনুপপত্তির সৃষ্টি হবে। দ্বিতীয় নিয়ম আছে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে, যৌক্তিক বিভাগের প্রতিটি ক্ষেত্রে একই সময়ে বিভাগের একটি মাত্র মূলনীতি থাকবে। আমরা যখন যৌক্তিক বিভাগ করব তখন আমাদের মূলনীতি থাকবে একটি, একই সময়ে একটা মাত্র মূলনীতির ভিত্তিতে আমাদের ভাগ করতে হবে। যেমন গায়ের রংকে আমরা বিভাগের মূলনীতি ধরে, এটা হলো আমাদের মূলনীতি, এই গায়ের রঙের ভিত্তিতে আমরা মানুষকে গায়ের রঙের ভিত্তিতে আমরা মানুষকে ফর্সা, শ্যামলা, কালো এই তিনটি উপজাতিতে ভাগ করতে পারবো। এই নিয়ম যদি আমরা লঙ্ঘন করি তাহলে সেখানে সংকর বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে। সংকর বিভাগ অনুপপত্তিটা কি? যখন বিভাগ করতে গিয়ে আমরা একই সাথে একাধিক মূলনীতির ভিত্তিতে একটা জাতিকে তার বিভিন্ন উপজাতিতে ভাগ করব তখন সেখানে সংকর বিভাগ অনুপপত্তি ঘটবে। যেমন মানুষকে আমরা যদি মানুষকে ভাগ করতে গিয়ে আমি যদি শিক্ষিত, অশিক্ষিত, সভ্য, অসভ্য এই চারটি উপজাতিতে ভাগ করি তাহলে সেখানে সংকর বিভাগের সৃষ্টি হবে। কারণ এখানে আমি মানুষকে ভাগ করতে গিয়ে এই দুটির জন্য একটা নীতি নিয়েছি শিক্ষা, আর এটার জন্য আর একটা নীতি নিয়েছি সভ্যতা। একই সাথে আমি দুটি নীতির ভিত্তিতে ভাগ করেছি, যেটা যৌক্তিক বিভাগের নিয়ম বিরোধী। অর্থাৎ যৌক্তিক বিভাগে বলা হয়েছে, দ্বিতীয় নিয়মে বলা হয়েছে যে একই সাথে একাধিক মূলনীতি গ্রহণ করা যাবে না, কিন্তু আমি এই উদাহরণটিতে একই সাথে একাধিক মূলনীতি অর্থাৎ শিক্ষা মূলনীতি এবং সভ্যতা মূলনীতি এই দুটো মূলনীতির ভিত্তিতে আমি মানুষকে ভাগ করেছি, যার কারণে এখানে সংকর বিভাগ অনুপপত্তির সৃষ্টি হয়েছে। 3 নম্বর আছে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্তার্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্তার্থের সমান হবে। অর্থাৎ
যে জাতিটাকে আমরা ভাগ করব তার যে ব্যক্তার্থ থাকবে, ভাগ করে যে উপজাতিগুলো পাবো সেই উপজাতিগুলোর ব্যক্তার্থ যেন সমান হয়, কমও যেন না হয়, বেশিও যেন না হয়। কম হলে এক ধরনের অনুপপত্তির সৃষ্টি হবে, বেশি হলে আর এক ধরনের অনুপপত্তির সৃষ্টি হবে। যেমন কি কি অনুপপত্তির সৃষ্টি হবে? একটা হলো অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি, আর একটা হলো অব্যাপক বিভাগ অনুপপত্তি। অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি কখন ঘটবে? যখন উপজাতিগুলোর ব্যক্তার্থ জাতির ব্যক্তার্থের চাইতে বেশি হয়ে যাবে, তখন সেখানে অতি ব্যাপক বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে। যেমন উপাদানের ভিত্তিতে আমি যদি মুদ্রাকে ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, উপাদানের ভিত্তিতে আমি যদি মুদ্রাকে এই 3 ভাগে ভাগ করি, ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, হুন্ডি মুদ্রা, এইভাবে যদি ভাগ করি, তাহলে মুদ্রার যে ব্যক্তার্থ তার চাইতে তার উপজাতির ব্যক্তার্থ বেশি হয়ে যাবে। কারণ এই যে হুন্ডি মুদ্রা, এইটি আসলে মুদ্রা জাতির অন্তর্ভুক্ত কোনো উপজাতি নয়। এটা করা যাবে না। যদি করি তাহলে সেখানে অতি ব্যাপক বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে। আরেকটি হলো অব্যাপক বিভাগ অনুপপত্তি কখন ঘটবে? যখন উপজাতিগুলোর মোট ব্যক্তার্থ জাতির ব্যক্তার্থের চাইতে কম থাকবে, কম হয়ে যাবে, তখন সেখানে অব্যাপক বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে। যেমন ত্রিভুজকে বাহুর ভিত্তিতে ভাগ করব, বাহুর ভিত্তিতে ত্রিভুজকে আমি যদি ত্রিভুজকে ভাগ করতে গিয়ে আমি যদি বিষমবাহু এবং সমবাহু এই দুটি উপজাতিতে ভাগ করি, তাহলে এই ত্রিভুজ জাতিটির যে ব্যক্তার্থ তার চাইতে এই দুটি উপজাতির ব্যক্তার্থ কম হয়ে যাবে। কারণ আমরা জানি ত্রিভুজের সমদ্বিবাহু সমদ্বিবাহু নামে ত্রিভুজের আরেকটি উপজাতি রয়ে গেছে, যেটাকে আমরা এখানে উল্লেখ করিনি, যার কারণে এখানে অব্যাপক বিভাগ অনুপপত্তির সৃষ্টি হয়েছে। কারণ এর ব্যক্তার্থ কম আর ত্রিভুজের ব্যক্তার্থ বেশি। আমরা একটা বাদ দিয়ে ফেলেছিলাম, সমদ্বিবাহু ত্রিভুজকে বাদ রেখেছিলাম, যার কারণে এখানে অব্যাপক বিভাগ অনুপপত্তির সৃষ্টি হয়েছে। 4 নম্বর আছে যে উপজাতিগুলোকে অবশ্যই পরস্পর বিচ্ছিন্ন হতে হবে। একটা জাতিকে বা একটা শ্রেণীকে ভাগ করে যে উপজাতিগুলো পাবো সেগুলোকে পরস্পর বিচ্ছিন্ন হতে হবে, অর্থাৎ একটির সাথে অপরটি মিলেমিশে যাবে না। যেমন মানুষকে যদি আমি ফর্সা, শ্যামলা এবং কালো এই 3টি উপজাতিতে ভাগ করি, তাহলে এরা পরস্পর বিচ্ছিন্ন হবে, একটির সাথে অপরটি মিলবে না। কিন্তু এই নিয়ম লঙ্ঘন করে যদি আমরা লঙ্ঘন করি, তাহলে সেখানে আরেকটি অনুপপত্তির সৃষ্টি হবে, সেটা হলো সংকর বিভাগ অনুপপত্তি। সংকর বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে যখন
কখন হবে? যেমন বিদ্যা এবং সাধুতা, এই দুটি গুণের ভিত্তিতে আমি যদি মানুষকে বিদ্যান এবং সাধু এই দুটি উপজাতিতে ভাগ করি মানুষকে, তাহলে কি হবে? আমরা কি পাবো? দুটি উপজাতি পাবো, বিদ্যান এবং সাধু, যারা পরস্পর বিচ্ছিন্ন নয়। কারণ যে ব্যক্তি বিদ্যান সে সাধুও হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এরা পরস্পর আলাদা নয়, একই। সুতরাং এরকম করা যাবে না। তাহলে যদি আমরা করি তাহলে সেখানে সংকর বিভাগ অনুপপত্তির সৃষ্টি হবে। 5 নম্বর হলো বিভাজ্য জাতির নামটি একই অর্থে তার সমস্ত উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে। যেমন যে জাতিটাকে আমরা ভাগ করব সেই জাতির নাম যেন উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন মানুষকে যদি আমি সৎ মানুষ এবং অসৎ মানুষ এই দুটি উপজাতিতে ভাগ করি, তাহলে মানুষ কথাটি সবার সাথে আছে, সৎ মানুষ অসৎ মানুষ এরকম করতে হবে। কিন্তু এই নিয়মের যদি ব্যত্যয় ঘটে তাহলে সেখানে দুই ধরনের অনুপপত্তির সৃষ্টি হবে। একটা হলো অঙ্গগত আর একটা হলো গুণগত। মানুষের অঙ্গগত বিভাগে মানুষকে তার অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে প্রয়োগ করে বলা যাবে না যে হাত মানুষ, পা মানুষ। মানুষকে ভাগ করতে গিয়ে আমরা যদি এরকম তার অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করি তাহলে এখানে এরকম কথা, এই মানুষ কথাটা এগুলোর সাথে রাখা যাবে না। হাত মানুষ, পা মানুষ এরকম হতে পারে না। যদি আমরা করি তাহলে সেখানে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটবে। গুণগত বিভাগ প্রক্রিয়াটাও সেরকম। মানুষের গুণগত বিভাগে মানুষকে তার গুণের ক্ষেত্রে প্রয়োগ করে বলা যায় না যে সাধুতা, মানুষের গুণ আছে, সাধুতা মানুষ। মানুষের আরেকটা গুণ আছে বুদ্ধিবৃত্তি। এরকম বলা যাবে না। মানুষের গুণের ক্ষেত্রে মানুষের গুণগুলোকে আমরা এইভাবে লিখতে পারি না, এইভাবে ব্যাখ্যা করতে পারি না। তাহলে যদি করি তাহলে এই গুণগত বিভাগ প্রক্রিয়ার সৃষ্টি হবে। 6 নম্বর নিয়ম হলো যখন আমরা বিভাগ করব ক্রমিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতিকে সবসময় তার কাছাকাছি আসন্নতম উপজাতি সমূহে ভাগ করতে হবে, মধ্যবর্তী কোনো ধাপকে বাদ দেয়া যাবে না। যেমন আমরা প্রাণীকে ভাগ করতে গিয়ে প্রথমে আমরা প্রাণীকে ভাগ করতে গিয়ে মানুষ এবং জীব এই ভাগে ভাগ করতে পারি। এরপরে আমরা পরবর্তী ধাপে মানুষকে অসভ্য এইভাবে ভাগ করতে পারি। কিন্তু এটা না করে যদি আমরা এই নিয়মকে লঙ্ঘন করি তাহলে সেখানে উল্লম্ফন বিভাগ এই অনুপপত্তির সৃষ্টি হবে। এই অনুপপত্তি কখন ঘটবে? যখন আমরা প্রাণীকে ভাগ করতে গিয়ে আমরা প্রথমেই প্রাণীকে ভাগ করতে গিয়ে সভ্য এবং অসভ্য এই দুটি উপজাতিকে নিয়ে আসলাম। এতে আমাদের কি হলো? এর যে একটা মধ্যবর্তী ধাপ আছে মানুষ, সেটাকে আমরা লঙ্ঘন করেছি, সেটাকে আমরা বাদ দিয়ে রেখেছি। আমরা একটা লাভ দিয়ে
তার পরবর্তী ধাপে চলে গিয়েছি, যার কারণে এখানে উল্লম্ফন বিভাগ অনুপত্তির সৃষ্টি হয়েছে। এটা করা যাবে না, করলে যৌক্তিক বিভাগের এই নিয়মকে লঙ্ঘন করা হবে, 6 নম্বর নিয়মকে লঙ্ঘন করা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যৌক্তিক বিভাগ করতে হলে কতগুলো নিয়ম আমাদের মেনে চলতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমাদের যৌক্তিক বিভাগটা সঠিক হবে, যথার্থ হবে। নিয়মগুলো যদি আমরা পালন না করি তাহলে আমাদের যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় নানা ধরনের দোষের বা অনুপপত্তির সৃষ্টি হবে। সুতরাং যৌক্তিক বিভাগ করতে গেলে অবশ্যই আমাদের এই নিয়মগুলো পালন করতে হবে। আজ এখানেই শেষ করছি।